বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ 30টা আমি কমন দিব আপনাকে। আমার এই 303টি এমসিকিউর বাহিরে মূল বই থেকে একটা লাইনও আপনাকে পড়তে হবে না, শুধুমাত্র আপনি আমার এই শিটটি পড়বেন। আমার এই শিটের বিশ্লেষণগুলো আপনি ভালো মতো দেখবেন। মাত্র 303টি এমসিকিউ। পার্ট 1 আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি, আজকে পার্ট 2 দিচ্ছি। যারা আরেকটু বেশি কনফার্ম হতে চান 2024 সালের বোর্ড পরীক্ষায় শিক্ষার্থীরা কোন বোর্ডে, আপনি কোন বোর্ডের শিক্ষার্থী, আমার সাজেশন দিয়েছিলাম আপনার বোর্ডে কতগুলো প্রশ্ন কমন ছিল একেবারে প্রমাণসহ। দেখেন প্রথম কমেন্টে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। আর ইউটিউব থেকে আমি কিন্তু সেই ভিডিওগুলো এখন পর্যন্ত ডিলিট করিনি, আপনি চাইলে সেটাও দেখে আসতে পারেন, বুঝতে পারবেন। আবারও বলছি, মাত্র 303টি এমসিকিউ। এই প্রশ্নগুলোর বাহিরে আপনাকে একটা লাইনও পড়তে হবে না, কোথা থেকেও না, সেটা মূল বই হোক, গাইড হোক, টেস্ট পেপার হোক, নাথিং, একটাও পড়তে হবে না। জাস্ট শুধুমাত্র 303টি এমসিকিউ পড়বেন। আমার বাংলা সেকেন্ড পার্ট এমসিকিউটা আমি বিক্রি করব পিডিএফ, সেটা 2024 সালের শিক্ষার্থীদের বলেছিলাম মাত্র পরীক্ষার 4 থেকে 5 দিন আগে। প্রায় 750 মতো শিক্ষার্থী 4 থেকে 5 দিনের মধ্যে ক্রয় করে ফেলেছিল। এই সেই শিটটা সবচেয়ে ডিমান্ডেবল শিট, কেউ দিতে পারবে না আপনাকে, একবার চ্যালেঞ্জ। পার্ট 2তে আমি শুরুতেই পরিচ্ছেদ 6 থেকে শুরু করব, স্বরধ্বনি। পার্ট 1 যারা দেখেননি, প্রথম কমেন্টে আবারও বলছি লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। আ ধ্বনি উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন হবে, এইটা হবে বিবৃত। তাহলে আ ধ্বনি উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন হবে, এটা হবে বিবৃত। এরপর দেখতে পাচ্ছি ঠোঁটের উন্মুক্তি অনুসারে স্বরধ্বনিকে কত শ্রেণীতে ভাগ করা যায়, এটা আছে 4 শ্রেণীতে। তাহলে ঠোঁটের উন্মুক্তি অনুসারে স্বরধ্বনিকে 4 শ্রেণীতে ভাগ করা যায়। জিভের সম্মুখ, পশ্চাৎ মানে সামনে এবং সর্বপিছনে বলা হয় বা শেষে অনুযায়ী সম্মুখ স্বরধ্বনি কোনগুলো, সেটা হবে রস্বই, এ এবং হচ্ছে এ। তার মানে এই 3টা আমরা দেখতে পাচ্ছি। তাহলে জিভের সম্মুখ থেকে পশ্চাৎ অবস্থান অনুযায়ী সম্মুখে স্বরধ্বনি কোনগুলো দেখতে পাচ্ছেন, রস্বই ই, এ এবং হচ্ছে এ বলি আমরা এটাকে। এ বর্ণের স্বাভাবিক উচ্চারণের উদাহরণ হবে দেশ। এখানে বাকি যে 3টি অপশন দেওয়া আছে, এই 3টির থেকে গ নাম্বারটা হবে মূল উত্তর। এ বর্ণের স্বাভাবিক উচ্চারণের উদাহরণ হবে দেশ। যে এমসিকিউগুলো দিচ্ছি একেবারে সেম টু সেম আসবে, অপশনগুলোও চেঞ্জ হবে না, আপনি শিওর থাকেন। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টি, এটা হবে 4টি। পাশে 4টি লিখে দেওয়া আছে, দেখেন পাশে বিশ্লেষণটা আমি দিয়ে দিয়েছি, যেন পরীক্ষায় যদি আসে বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কোনটি, এই 4টার কোনো একটা অপশন থাকলে যেন আপনি বুঝতে পারেন। আচ্ছা, এর পরের যে কোশ্চেনটি দেখতে পাচ্ছেন, অর্ধ স্বরধ্বনির উদাহরণ কোনটি। এবার দেখুন অর্ধ স্বরধ্বনি, এটা হবে রস্বই ই। চাই, এটা অনেকগুলো বোর্ডে এই বছর পরীক্ষা আসছে, মানে 24-এ। চাই শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে, স্বরে আ প্লাস হচ্ছে রস্বই ই, চাই। দ্বি স্বরধ্বনি কয়টি, এটা হবে 2টি। দ্বি স্বরধ্বনি হবে 2টি, ওই এবং হচ্ছে ও। যেমন দেখেন 67 নম্বর কোশ্চেনে মৌ এবং হচ্ছে বউ শব্দের উচ্চারণের মধ্যে কোন কোন স্বরধ্বনি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ও এবং হচ্ছে রস্য উ। শব্দের উদাহরণগুলো অবশ্যই মনে রাখতে হবে। বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে, এটা হবে অনুনাসিকতা বোঝাতে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়। বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়, এটা আসলে অনুনাসিকতা বোঝানোর জন্য। নিচের কোনটি অনুনাসিক স্বরধ্বনি, দেখেন উপরে চন্দ্রবিন্দু আছে আমরা দেখতে পাচ্ছি, এটা মোট 7টি হবে, যেটা আমি বিস্তারিত পরে দেখাচ্ছি আপনাদের। তাহলে উচ্চ, মধ্য, পশ্চাৎ স্বরধ্বনি কোনটি, এটা হচ্ছে শুধু ও। উচ্চ, মধ্য, পশ্চাৎ স্বরধ্বনি কোনটি, এটা দেখতে পাচ্ছি ও। জিভের সম্মুখ, পশ্চাৎ অবস্থান অনুসারে স্বরধ্বনি 3 ভাগে বিভক্ত হলে কোনটি পশ্চাৎ স্বরধ্বনি, দেখেন এই 3টা দেখতে পাচ্ছি আমরা, স্বরে ও, ও এবং হচ্ছে রস্য উ। কয়েকবার না পড়লে প্রিয় শিক্ষার্থী আপনারা এটা মুখস্থ রাখতে পারবেন না, ভুলে যাবেন। এই জন্য এই শিটটি আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি চাইলে এখনই পিডিএফটা ক্রয় করতে পারবেন না, কারণ এখন 90% রেডি করা হয়েছে। বাকি 10% টেস্ট পেপার আসবে, বিশ্লেষণ করব, 10% অ্যাড করে আপনাদের দিয়ে দিব। জাস্ট তখনই আপনি ক্রয় করতে পারবেন। প্রিন্ট করে এটা
বাসায় পড়তে হয়, প্রিন্ট করে পড়তে হয়, ভিডিও দেখে 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 পড়বেন, আপনি খুব বেশি মনে রাখতে পারবেন না, ভাববেন হয়তো কমন পড়েন এরকম মনে হবে। আচ্ছা, এর পরের যে এমসিকিউগুলো আছে দেখেন, অর্ধ বিবৃত স্বরধ্বনি কোনগুলো? এটা হবে স্বরে ও এবং হচ্ছে অ্যা, যেটা আমরা আগেই দেখে আসলাম। আমার সাজেশনের মধ্যে বাংলা দ্বিতীয় পত্র, প্রথম পত্র কিন্তু না, আমি আবারও বলতেছি, প্রথম পত্রের এমসিকিউ আপনি 100% কমন পাবেন না, 80% সবসময়ই থাকে। বাংলা দ্বিতীয় পত্র, ম্যাথ, হায়ার ম্যাথ, আইসিটি, ধর্ম, এই সাবজেক্টগুলো আপনি 100% কমন পাবেন। আর ম্যাক্সিমাম সাবজেক্ট আপনি 90% থেকে 100%-এর মধ্যে কমন থাকবে, 90% থেকে 100%-এর মধ্যে বলে দিচ্ছি। কিন্তু বেসিক আপনাকে যে প্রথম কয়েকটা সাবজেক্ট বললাম এটা 100% আপনি পাবেন, শিওর থাকেন। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটি দেখতে পাচ্ছি আমরা, কোমল তালু খানিকটা নিচে নামিয়ে কিছুটা বায়ু নাক দিয়ে বের করে উচ্চারণ করা হয় অনুনাসিক স্বরধ্বনি। তাহলে আপনি যদি মূল বইটা বারবার পড়েন, এতগুলো লাইন পড়ে আপনি মুখস্থ করতে পারবেন না, মনে রাখতে পারবেন না, প্রশ্নগুলো দিয়ে আপনাকে শিখতে হবে। কোন ধ্বনির বিবৃত উচ্চারণে চোয়াল বেশি ফাঁক হয়? এটা হবে স্বরে ও ধ্বনির। তাহলে এটা হবে স্বরে ও ধ্বনির। উচ্চ সম্মুখ স্বরধ্বনির উদাহরণ কোনগুলো? আমরা এই কোশ্চেনটা আরেকবার দেখে আসছি, দেখেন কয়েকবার রিপিট হয়ে গেল প্রশ্নটি। কয়েকবার রিপিট করার উদ্দেশ্য হচ্ছে যেন আপনি একবার না পড়ে কয়েকবার পড়ার মতো কাজটা হয়ে যাচ্ছে। ভিডিওটি অবশ্যই 5-6 বার দেখবেন, সপ্তাহে একবার করে দেখবেন, দেখবেন এটা মুখস্থ হয়ে গেছে ইতিমধ্যে। আচ্ছা, এখন আমরা মূল বইটা একটা বিশ্লেষণ করব এই পরিচ্ছেদ থেকে। যে এমসিকিউগুলো আপনাকে দিলাম ওই এমসিকিউগুলো এখানেও আছে, জাস্ট রিডিং আকারেও পড়ে নিচ্ছেন আপনি, মূল বই বিশ্লেষণ করে দিচ্ছি। শব্দের আদিতে এ ধ্বনির উচ্চারণ বিবৃত হয়, তাহলে শব্দের আদিতে এ স্বরধ্বনির উচ্চারণ বিবৃত হয়, এটা মনে রাখতে হবে, পরীক্ষা আসে এটা। বাংলা বর্ণমালায় পূর্ণ স্বরধ্বনি হবে শুধু ও, আর বাংলা বর্ণমালায় পূর্ণ অর্ধ স্বরধ্বনি হবে রস্বই। অর্ধ স্বরধ্বনি বললে রস্বই হবে, আর পূর্ণ স্বরধ্বনি বললে ও হবে। এরপরে দেখতে পাচ্ছি আমরা, তাহলে আমাদের এটা কিন্তু হয়ে গেল প্রিয় শিক্ষার্থী, খুব ভালো মতো করে মনে রাখতে হবে আপনাদের। স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা বা উন্মুক্ত বা বন্ধ থাকে তার ভিত্তিতে স্বরধ্বনি আসলে 4 প্রকার। উচ্চারণের সময় জিভ কতটা উপরে ওঠে বা কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি হবে কত প্রকার? 4 প্রকার। উচ্চ স্বরধ্বনি দেখতেই পাচ্ছি আমরা রস্বই এবং রস্য। উচ্চ মধ্য বললে এ এবং হচ্ছে ও, নিম্ন মধ্য বললে এ এবং হচ্ছে অ। নিম্ন স্বরধ্বনি শুধু স্বরে আ। আপনাকে এইভাবে করে বই কেউ লিখে দেবে না, আমি আবারও বলতেছি, এটা আপনার জন্য একবারে প্রামাণ্য দলিলের মতো কাজ করবে, এর বাইরে আপনি একটা লাইনও পড়বেন না। আচ্ছা, স্বরধ্বনির অনুনাসিকতা বোঝাতে এটা কিন্তু আমরা এমসিকিউতে দেখে আসছি ইতিমধ্যে। বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়। অনুনাসিক স্বরধ্বনি 7টি, এটাও আমরা এমসিকিউ দেখে আসলাম, তার মানে এখানে রিপিট হয়ে যাচ্ছে প্রিয় শিক্ষার্থী। আমাদের এই 7টি হচ্ছে অনুনাসিক স্বরধ্বনি। এটা আপনার জন্য মেন বই, আমি আবারও বলতেছি, এটাই হচ্ছে আপনার জন্য মেন বই এখন থেকে। বাংলা বর্ণমালায় 2টি দ্বি স্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে, যথা ওই এবং হচ্ছে ও, যেটা আমরা আগেও দেখে আসছি। এখন কিছু শব্দ আমরা দেখতে পাচ্ছি, রুই এবং হচ্ছে দই, দেখেন কিভাবে তৈরি হয়েছে, রস্য প্লাস রস্যই, তাহলে আমরা 2টো উদাহরণ পেয়ে গেলাম। এ এবং রস্য, ও এবং রস্য, আ এবং রস্য, এবং লাস্ট হচ্ছে স্বরে আ এবং রস্যই। এই শব্দগুলো বিভক্ত হয়ে আমাদের দেখেন কয়েকটা শব্দ গঠিত হয়েছে। কিভাবে শব্দটা গঠিত হয়েছে সেটা দেখতে পাচ্ছেন পাশে ব্যাখ্যা সহ, এটা আপনাকে বারবার দেখেই মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে পরিচ্ছেদ আমরা 7-এ চলে আসলাম, অর্থাৎ পরিচ্ছেদ 6 আমাদের ভালো মতো বিশ্লেষণ করা শেষ। পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি? পার্শ্বিক, এটা অনেকগুলো বোর্ডে আসে 2024 সালে, এটা হবে ল, উদাহরণটা হচ্ছে লাল। যদি কোন শব্দে বলতো তাহলে আমরা লালকে সিলেক্ট করতাম। দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি? এটা হবে র ধ্বনি। আমি যেভাবে এমসিকিউগুলো দিচ্ছি ঠিক এভাবে অপশন সহই আসবে, কোনো পরিবর্তন নেই। তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে কোন শব্দে? ঝড়। তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে কোন শব্দে? এটা হবে ঝড়। নিচের কোন শব্দে কম্পিত ব্যঞ্জন ধ্বনি রয়েছে? এটা হবে ভার। নিচের কোন শব্দে কম্পিত ব্যঞ্জন ধ্বনি রয়েছে আমরা বিশ্লেষণ করব পরে।
কণ্ঠনালীর ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি? এটা হচ্ছে হ, যাকে আমরা হাতি শব্দে বললে হাতি শব্দটি মনে রাখতে হবে। তাহলে কণ্ঠনালীর ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি হবে? হ। উচ্চারণ স্থান অনুসারে উষ্ম ব্যঞ্জন ধ্বনিগুলোকে কি ভাগে ভাগ করা হয়? 3 ভাগে দেখতে পাচ্ছি আমরা, দন্তমূলীয়, তালব্য এবং কণ্ঠনালীয়। দন্তমূলীয়, তালব্য এবং কণ্ঠনালীয়, তাহলে 3 ভাগে আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখতে পাচ্ছি আমরা পরের, ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি কোনগুলো? ধ এবং হচ্ছে ভ। অঘোষ ব্যঞ্জন ধ্বনি কোনগুলো? থ। এটা হবে শুধুমাত্র থ। কোনগুলো অঘোষ ব্যঞ্জন? একই প্রশ্ন দেখতে পাচ্ছেন, তালবস্য এবং ক। কোন বর্ণগুচ্ছটি অমোঘ ব্যঞ্জন? দন্ত স, তালবস্য এবং লাস্টে হচ্ছে ছ। অমোঘ ব্যঞ্জন, দন্ত স, তালবস্য এবং হচ্ছে ছ। জিভের ডগা উপরের পাটি দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে কোন ব্যঞ্জন ধ্বনি তৈরি করে? এটা হবে দন্ত ব্যঞ্জন। তাহলে জিভের ডগা উপরের পাটির দাঁতের সাথে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে কোন ব্যঞ্জন ধ্বনি উৎপন্ন করে? সেটা হবে দন্ত ব্যঞ্জন। পাশে আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে। কিভাবে দেখতে পাচ্ছেন? সেই দন্ত ব্যঞ্জনগুলো হবে ত, থ, দ, ধ। তয়ের জন্য বলতে পারি তাল, থয়ের জন্য থালা, দয়ের জন্য দাদা এবং ধয়ের জন্য হচ্ছে ধান। শব্দ বললে আপনি তাল, থালা, দাদা এবং হচ্ছে ধান, এই শব্দগুলো কয়েকবার পরে রাখতে হবে। অনেক সময় অপশনে যেতে পারে কোন শব্দে, তখন তাল, থালা, তারপর হচ্ছে দাদা, ধান, এর মধ্য থেকে কোনো একটা থাকবে। দুটি বাক প্রত্যঙ্গ পরস্পর সংস্পর্শে এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে উৎপন্ন ধ্বনিকে বলা হয় স্পৃষ্ট ব্যঞ্জন। স্পৃষ্ট ব্যঞ্জন এখানে দেখতে পাচ্ছেন 5টা, প, ত, ট, চ এবং হচ্ছে ক। মানে প্রত্যেকটা বর্গের প্রথম বর্ণ। পদ, তল, টক, চড় এবং হচ্ছে কল। কোনগুলো তাড়িত বা তারণজাত ব্যঞ্জন ধ্বনি? ঢয়সিন র, ঢয়সিন র, বাড়ি এবং হচ্ছে মৌর। তাহলে ঢয়সিন র, ঢয়সিন র বলি র, এক কথায় ঢয়সিন র, ঢয়সিন রই আমরা বলে থাকি মূলত তাড়িত বা তারণজাত, ঝনঝন করে যেটা বলে থাকি আমরা। যেসব ধ্বনি উচ্চারণে ফুসফুস থেকে অপেক্ষাকৃত বেশি বায়ু নির্গত হয়, বেশি হলে মহাপ্রাণ, অল্প হলে অল্প প্রাণ। পাশে অনেকগুলো বর্ণ দেখতে পাচ্ছেন আপনি ধ্বনি, সেটা ইতিমধ্যে লেখা আছে, আপনার স্ক্রিনশট আকারে রাখতে পারেন অথবা কয়েকবার দেখে এটা মনে রাখতে পারবেন আপনি। কিন্তু আমি আবার বলছি, একবার ভিডিও দেখে আপনি মনে রাখতে পারবেন না। আমি শিওর আপনি এখন পর্যন্ত ভিডিওতে লাইক দেননি। এটা আপনার দায়িত্ব যেন সবার কাছে ভিডিওটি পৌঁছে যায়, সবাই যেন দেখতে পারে, যেহেতু ফ্রিতে আপনিও দেখতেছেন। আচ্ছা, অল্প প্রাণ। এরপরে তালবস্য, দন্ত স, পেট কাটা মূর্ধন্য স আমরা বলে থাকি, হ, এই 4টি আমাদের সময় পেট কাটা মূর্ধন্য স বলে পড়াইতো মনে রাখার জন্য। 4টি উষ্ম ধ্বনির মধ্যে কোন দুটিকে শীষ ধ্বনি বলা হয়? শীষ ধ্বনি। দন্ত স এবং তালবস্যকে আমরা বলে হচ্ছে শীষ ধ্বনি। বাংলায় স্পর্শ ব্যঞ্জনগুলোতে কয়টি নাসিক্য বর্ণ আছে? 5টি। পাশে লেখা আছে নাসিক্য বর্ণ 5টি। কোনগুলো? আমরা এবার এখান থেকে মূল বইটা বিশ্লেষণ করি। দেখবেন আগে যে এমসিগুলো পড়লাম সেটা এখানে রিপিট হবে, আরও বিস্তারিতভাবে রিপিট হবে। যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা, এটাই মাত্র পড়ে আসলাম, তাকে আমরা দন্তমূলীয় ব্যঞ্জন বলে থাকি। দন্ত নতে যেমন নানা, র, ল, দন্ত স, দন্তমূলীয় ব্যঞ্জন। ন, র, ল, দন্ত স, এই 4টা মনে রাখবেন, দন্তমূলীয় ব্যঞ্জন। নতে নানা, রতে রাত, লতে লাল এবং দন্ত স সালাম। ঘোষ অল্প প্রাণ ব্যঞ্জন, যেটা আমরা আগে দেখে আসলাম, ব, দ, ড, ঢয়সিন র এবং হচ্ছে বর্গীয় জ। অঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন, ফ, থ, ছ এবং হচ্ছে ঠ। পার্শ্বিক ব্যঞ্জন শুধু ল, যাকে আমরা শব্দ আকারে লাল পড়তে পারি। নাসিক্য ব্যঞ্জন কিন্তু প্রিয় শিক্ষার্থী একটু আগে আমরা দেখে আসছি, নাসিক্য ব্যঞ্জন অর্থাৎ এইগুলো কিন্তু আমরা আগে দেখে আসছি। ম, দন্তন্য এবং উমো। মতে শব্দটি হবে মা, নতে হবে নূতন এবং উমোতে হবে হাঙর। অন্য কোনো শব্দ থাকবে না, এই শব্দগুলোই থাকবে। তার মানে শুধু এই শীটটাই পড়বেন। যে ধ্বনি উচ্চারণের সময় জীব একাধিকবার অতি দ্রুত দন্তমূলকে আঘাত করে বায়ুপথে বাধা সৃষ্টি, এখানে সৃষ্টি হবে করে, তাকে কম্পিত ব্যঞ্জন বলে।
যেমন কর, ভার। ভার নিয়ে কিন্তু আমরা একটা এমসিকিউ দেখে আসলাম, হার শব্দে র কম্পিত ব্যঞ্জন। এখন যদি শব্দ নিয়ে থাকে তাহলে কর, ভার, হার এই শব্দগুলো আসে কিনা, যেমন ভার 24 একটা বোর্ডে আসছে। যে ধ্বনি উচ্চারণের সময় জিভের সামনের অংশ দন্তমূলের একটু উপরে অর্থাৎ মূর্ধায় টোকা দেয়, মানে টোকা দেওয়ার মতো একটু ছুঁয়ে যায়, তাকে আমরা তাড়িত ব্যঞ্জন বলি। তাড়িত ব্যঞ্জন দুটি, ঢয়সিণ্ড ঢয়সিণ্ড, তাড়িত বা তারণজাত ধ্বনি যেটা বলা হয়। আলহামদুলিল্লাহ, এটা আমাদের হয়ে গেল। আমরা 8 নাম্বার পরিচ্ছেদ চলে আসলাম। স্বরে আ বা আ এর স্বাভাবিক উচ্চারণ নেই কোনটিতে? জ্ঞাপন। সবগুলো সুন্দরভাবে উচ্চারণ করতেছি, আকাশ, রাত, আলো, বাট জ্ঞাপন যখন উচ্চারণ করছি তখন এখানে স্বাভাবিক উচ্চারণটা নেই। অদ্য শব্দের উচ্চারণটা কেমন? অদ্য। এ বর্ণের উচ্চারণ কয় রকমের হয়? 2 রকমের। মৌমাছি এর সঠিক উচ্চারণ হলো মৌমাছি। লাস্টেরটা যে অপশন দেখতে পাচ্ছি এখানে উত্তরটা হবে। শ্রীগাল শব্দের সঠিক উচ্চারণ রূপ কোনটি? এখানে তালবশকে আমরা দন্ত স আকারে উচ্চারণ করতে পারলেই বুঝতে পারবো। এটার উত্তর হবে গ নাম্বার, শ্রীগাল। কোন শব্দটিতে এ বর্ণের এ উচ্চারণ ঘটেছে? একটা, একটি, দেশ, এলো, বাট একটা বলি আমরা, একটা এ উচ্চারণ হয়েছে। শব্দের মধ্যে বা শেষে ব ফালা যুক্ত হলে উচ্চারণ হয় দ্বিত্ব, মানে ডাবল উচ্চারণ হবে, যেটার উদাহরণ আমরা দেখব একটু পরেই। কোন শব্দটিতে ব ফালার উচ্চারণ হবে না? আমরা দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু প্রথম 3টিতে ডাবল হয়েছে, যেটা আমরা 98 নাম্বার এমসিকিউ দেখে আসলাম। দ্বিত্ব হবে, বিশ্ব, তাহলে বর্ষা ডাবলের মতো মনে হচ্ছে, নশ্বর, আস্বাদন, আর কিন্তু লাস্টেটা স্বাধীন। তার মানে আমরা বুঝতে পারলাম লাস্টেটা উত্তর হবে। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি আমরা অতি, অনু, অদ্য, মন শব্দ গুচ্ছে অ এর উচ্চারণ কেমন হয়? ও এর মতো। অতি, অনু মানে অ এর মতো উচ্চারণটা হচ্ছে ও এর মতো আর কি। শব্দের প্রথম বর্ণের মফালা থাকলে ময়ের উচ্চারণ কার মতো হবে? প্রথমে থাকলে স্বরে ও এর মতো উচ্চারণ হবে, যেমন শ্মশান, স্মরণ। কিন্তু মধ্যে থাকলে দ্বিত্ব, মানে ডাবল হবে, আত্মীয়, যেটা পাশে আমি লিখে দিয়েছি। যদি মধ্যে থাকে তাহলে ডাবল কিন্তু হবে, যেমন দ্বিত্ব, আত্মীয় হয়েছে। কোনো বর্ণের নিজস্ব বলা হয়েছে কোন বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই এবং স্বতন্ত্র ব্যবহারে স্বরে অ মানে অ আর যোগ সংযুক্ত ব্যঞ্জনে দন্তের নয়ের মতো উচ্চারিত হয়। যেমন আমরা এখানে ইও বলি, নিও বলি, অনেকে যে যেভাবেই শিখেছেন। মিয়া, চঞ্চল, গঞ্জ এই শব্দগুলো বলা হলো। আচ্ছা, আমরা একটু মূল বইটা বিশ্লেষণ করতে চাই। আমি কিছু শুদ্ধ উচ্চারণ আপনাদের জন্য শুরুতেই দিয়ে দিয়েছি, জাস্ট এই শুদ্ধ উচ্চারণগুলো আপনি শিখবেন। বইয়ে অনেক অসংখ্য দেওয়া আছে, এতগুলো শিখে রাখতে পারবেন না। সাধারণ ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষা আসছে, ঐকিক, ভাষা তাহলে বসদ হবে, শাস্ত্র, তারপরে যাত্রী, বস্ত্র, তারপর হচ্ছে মাত্র, বিদ্রোহী মানে বিদ্রোহ, সন্ধ্যা হবে সন্ধ্যা, স্বাস্থ্য স্বাস্থ্য, মিয়া একটা, দৃশ্য, জ্ঞান, সূর্য। এরপরে ডান পাশে দেখতে হচ্ছে অর্ঘ, তৈল, তৈলকে আমরা বলি তৈল, ব্যতীত না ব্যতীত, জন্ম জন্ম। এরপরে বিশ্বাস, স্মরণ, পদ্ম একটা বোর্ডে আসছে, আত্মীয়, শ্বশুর, স্বাধীন, ঔষধ একটা বোর্ডে আসছে, কৃষক, ঊনবিংশ এবং জ্ঞাপন শেষে হচ্ছে অতি। তাহলে এই প্রত্যেকটা আপনি একটা স্ক্রিনশট দিয়ে নিজে রেখে দিবেন এবং বারবার এটাকে রিড আউট করবেন, মূল বই পড়তে হচ্ছে না। নেক্সট দেখতে পাচ্ছি আমরা পরিচ্ছেদ নাম্বার হচ্ছে 9, শব্দ ও পদের গঠন। কোনটি মৌলিক শব্দ? এখানে যতগুলো শব্দ দেখতে পাচ্ছি সবগুলো শব্দকে ভাঙতে পারবেন? গোলাম, ভাঙতে পারবেন না। আচ্ছা, যে শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয়, মানে জোর হয়, তাকে বলা হচ্ছে বলক। বালক কিন্তু না, বলক। আচ্ছা, শব্দমূলের আর এক নামটা কি? প্রকৃতি। অনেকগুলো বোর্ডে আসছে। বিভক্তি যুক্ত হলে পদ, আর বিভক্তিহীনকে বলে প্রাতিপদিক। প্রাতিপদিক। বিভক্তি যুক্ত পদকে বলা হয় হচ্ছে শব্দকে বলা হয় পদ, আর বিভক্তিহীনকে বলা হয় হচ্ছে প্রাতিপদিক। আর পড়তে হবে না, আমরা মূল বই বিশ্লেষণ চলে গেলাম। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে শব্দমূল বলে। শব্দমূলের আর এক নাম দেখেন, একবার আমাদের রিপিট হয়ে গেল,
প্রকৃতি দুই প্রকারের, একটা নাম প্রকৃতি, একটা ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতি উদাহরণ দেখতে পাচ্ছেন, ক্রিয়া প্রকৃতির উদাহরণ দেখতে পাচ্ছেন। আমি তো বারবার বলেছি এই বইটা আপনার জন্য একটা একেবারে প্রামাণ্য দলিলের মতো কাজ করবে। এই শীটটা আপনার জন্য মেন, এর বাইরে কিচ্ছু পড়তে হবে না। নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলো হলো উপসর্গ এবং হচ্ছে প্রত্যয়। উপসর্গ এবং হচ্ছে প্রত্যয়। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি আমরা উপসর্গ ও প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে সাধিত শব্দ বলা হয়। পদে পরিণত হওয়ার সময়ে শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, তার নাম হলো লগ্নক। এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে কয়েকটা বোর্ডে। লগ্নক কয় প্রকার? 4 প্রকার। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয়, আমরা একটু আগে দেখলাম, সেটা হবে বলক। তখনই বা এখনও পদের মধ্যে রস্যই এবং ও বলকের উদাহরণ। তাহলে দুটো উদাহরণ কিন্তু আপনারা দেখতে পেলেন, তখনই এবং হচ্ছে এখনও। এটার মধ্যে রস্যই এবং হচ্ছে ও। পদ একই সঙ্গে রূপতত্ত্ব, যার আরেক নাম হচ্ছে শব্দতত্ত্ব ও বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে পদ দুটির মধ্যে আলোচনা করা হয়। শব্দের অংশ উপসর্গ প্রত্যয়, অপরদিকে পদের অংশ হচ্ছে বিভক্তি, নির্দেশক, বচন এবং হচ্ছে বলক। 10ম পরিচ্ছেদ, উপসর্গ দিয়ে শব্দ গঠন। নজর শব্দের সাথে সু উপসর্গ যুক্ত হলে শব্দের অর্থের কী ধরনের পরিবর্তন ঘটবে? সংকোচন হবে। এটা সংকোচন হবে মানে সংকুচিত হবে, ছোট হয়ে যাবে। নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ? প্রগতি, প্র উপসর্গ যুক্ত হয়েছে। কোন শব্দে বিপরীত অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে? গড় হাজির। গড় হাজির বিপরীত অর্থ, কদবেল, উপভোগ, নিমরাজি, বাট গড় হাজিরটা হবে বিপরীত অর্থ, বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। বিস্তারিত আলোচনা আমরা পরে করব, একটু পরেই। সম উপসর্গ যুগে গঠিত সম্পূর্ণ, এইটা আবার সম্প্রসারণ। এটা কিন্তু সম্প্রসারণ হয়েছে। আর প্রথমটা পড়লাম আমরা কি? সংকোচন। সেটা কি? নজরের সাথে সু উপসর্গযোগ হয়েছে, তখন সংকোচন। আর এখানে দেখতে পাচ্ছি সম উপসর্গযোগ হয়েছে, সম্পূর্ণর সাথে হয়ে গেল, দেখো সম্পূর্ণ থেকে হয়ে গেল সম্পূর্ণ। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। ওকে, সম্প্রসারণ কিন্তু হয়ে গেল। অ উপসর্গযোগে গঠিত অকাদ শব্দটি কি দোতনা প্রকাশ করে? অনুচিত। অতি উপসর্গযোগে গঠিত অতিকায় শব্দটি দোতনা প্রকাশ। অতিকায়, অতিকায় বৃহৎ প্রাণী আমরা বলি, মানেটা বড় বোঝাচ্ছে। নিচের কোন উপসর্গগুলো তৎসম এবং বাংলায় পাওয়া যায়? আ, সু, বি, নি, 4টি উপসর্গগুলো তৎসম এবং বাংলায় দুটার মধ্যেই পাওয়া যায়, সেটা হবে আ, সু, বি, নি। মিলে আছে কথাগুলো কিন্তু। বে উপসর্গযোগে গঠিত বেদখল শব্দটি দোতনা প্রকাশ করে ঋত। অর্থাৎ আমাদের 115টি এমসিকিউ কিন্তু হয়ে গেল। আমরা মূল বইটা বিশ্লেষণ করি। উপসর্গের অর্থ নেই, কিন্তু অর্থ দোতনা তৈরি করে। উপসর্গের কাজ হচ্ছে দুটি। প্রথম মেন কাজ হচ্ছে নতুন শব্দ তৈরি করা, এটা আর একটা কাজ আছে অর্থ পরিবর্তন করে দেয়া। যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে। বাংলা ভাষা উপসর্গ অর্ধ শতাধিক, অনেকগুলো বোর্ড পরীক্ষা আসছে। খাঁটি বাংলা উপসর্গ হবে কতটি? 21টি। এখন আসেন যে ব্যবহারটা নিয়ে একটু কথা বলেছিলাম, উপসর্গ এবং তার সাধিত শব্দ, এবং আসলে হবে এটা কোন অর্থে ব্যবহৃত প্রকাশ হয়েছে, দোতনা বা কোন অর্থে ব্যবহৃত হলো, এটা কিন্তু পরীক্ষায় আসে। যেমন অপ উপসর্গটি যখন সংস্কৃতি শব্দের শুরুতে বসেছে তখন এটা হয়েছে অপসংস্কৃতি, যেটা হয়েছে বিকৃত, অর্থ বিকৃত হয়ে গেছে। অভি থেকে হলো কি? দেখেন অভিজ্ঞ, দেখতে পাচ্ছেন অভিজ্ঞ, তাহলে অভি উপসর্গ থেকে আসছে। অভিজ্ঞ শব্দটি হলো এটা সম্মুখ অর্থে ব্যবহৃত হয়। এটা আরেকটা আছে উপভোগ শব্দটাও কিন্তু সম্মুখ অর্থেই কিন্তু ব্যবহৃত হয়েছে। তাহলে উপসর্গটি উপভোগ শব্দ যখন তৈরি করলো তখন এটা সম্মুখ অর্থে প্রকাশিত হলো। দর কাছা, এটা সামান্য অর্থে। নি এবং হচ্ছে পড়া, এই দুটি উপসর্গ, নিদারুণ আর পরাবাস্তব, এটা অতিশয় অর্থে। কু মানে কুকাজ, আর বদ হচ্ছে বজ্জাত, দুটোই অর্থ হচ্ছে নিন্দনীয়। যেগুলো অর্থ একই রকম সেটাকে পাশাপাশি লিখে দিয়েছি আপনারা মুখস্থ করতে বা বুঝতে সুবিধা হবে। অতে অবোধ, অব হচ্ছে অবগুণ্ঠন, আর দু হচ্ছে দুষ্প্রাপ্য। দুষ্প্রাপ্যটা কয়েকটা বোর্ড পরীক্ষায় আসছে 2024-এ, দুষ্প্রাপ্য, এটা ভালো মতো মনে রাখবেন। অল্প অর্থে, হাতে হাবাদ অর্থে অনাবৃষ্টি, তাহলে অনাতে হচ্ছে অনাবৃষ্টি।
দুটোই হচ্ছে অভাব অর্থে, তাহলে হাবাদ এবং অনাবৃষ্টি অভাব অর্থে। অবদান এবং বিজ্ঞান অব এবং হচ্ছে বি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। নাতে হচ্ছে নালায়েক অপূর্ণ অর্থে। সরেয়াতে আরক্ত ঈষৎ মানে অল্প অর্থে ব্যবহৃত হয়েছে। পাতি উপসর্গ হচ্ছে পাতি হাঁস, এটা ছোট করা অর্থে ব্যবহার করা হয়েছে। কদ হচ্ছে কদ উপসর্গটি কদবেল মানে গৌণ অর্থে, আর গড় হচ্ছে গড় হাজির, এটা হচ্ছে বিপরীত অর্থে। এই হচ্ছে 115টি এমসিকিউ আপনি ইতিমধ্যে পেয়ে গেলেন। টোটাল এমসিকিউ আপনি পাবেন 303টি। বলেছি এটা আপনার জন্য প্রামাণ্য দলিল, কয়েকবার উচ্চারণ করেছি শব্দটি। এই সাজেশনটির বাইরে একটা লাইন আপনার কোথা থেকে পড়তে হবে না। বাংলা দ্বিতীয় পত্র কমন পড়তে বাধ্য, কমন আপনার পিছনে দৌড়াবে, আর কিচ্ছু বললাম না। জাস্ট 303টি এমসিকিউ পড়ে যাবেন। আপনার বোর্ডে কতগুলো প্রশ্ন কমন ছিল ফার্স্ট কমেন্টে ভিডিওটি দেখে আসেন, তাহলে বুঝতে পারবেন। তৃতীয় পার্ট খুব শীঘ্রই আমি দিয়ে দিব। আমি আবারও বলছি, এটার পিডিএফ সম্পূর্ণ ভিডিওটি পিডিএফটা আপনি ক্রয় করতে পারেন, প্রিন্ট করে বাসায় পড়তে পারেন। সেটা হচ্ছে টেস্ট পরীক্ষার পরে, এখন নিতে পারবেন না। শুভেচ্ছা নিরন্তর।